এবার খুব একটা গুরুত্বপূর্ণ মন্ত্র আছে, আমি পড়ছি মন্ত্রটা 62 আর 63। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ বিষয়গুলি নিয়ে চিন্তা করলে সেগুলির প্রতি মানুষের আসক্তি জন্মায়। ফার্স্ট স্টেপ। আসক্তি থেকে জন্ম হয় কামনা, অর্থাৎ বিষয় ভোগের আকাঙ্ক্ষা। সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ, ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহ বা মূঢ়তা, মূঢ়তা থেকে হয় স্মৃতিভংস, স্মৃতিভ্রষ্ট হলে বুদ্ধিনাশ হয়, এবং বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে মানুষের বিনাশ বা পতন নিশ্চিত। এই অর্থে যদি দাঁড়ানো হয়, প্রত্যেকটা মানুষের পতন নিশ্চিত হয়েই আছে আগে থেকে। প্রথমে কি বললো, গুরুত্বপূর্ণ স্টেপ দেখো, যোগ করতে বলেনি, ভোগ করতে বলেনি, বলেছে ধ্যায়ত বিষয়ান পুংসঃ। বিষয়ের চিন্তা করতে করতেই মানুষের প্রথম পতন হয়। সব পায়তারা গুরু এইখানে মারে। তোমাকে বিষয় চিন্তা থেকে নিবৃত্তি করতেই তোমাকে ব্রহ্মচারী জীবনে আনা হয়। কারণ তুমি যা চিন্তা করবে তোমার ধীরে 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 তেমন হয়ে যাবে। একটু আগে আমরা কি থিওরি বললাম, আত্মা যাকে গুরুত্ব দেবে আত্মার বল সে পেয়ে যাবে। আত্মা মাত্র বল, ঠিক আছে? তোমার কাছে 500 কোটি টাকার প্রপার্টি আছে, যে বিয়ে করবে সে তোমার ভাগী হয়ে যাবে এই টাকার। ঠিক তেমনই যাকে গুরুত্ব দেবে। ধ্যায়ত অর্থাৎ ধ্যান করা। এই মানে ধ্যান করা মানে চিন্তা করা। যা তোমার, দেখো না, আমাদের ভগবানের ধ্যান হোক না হোক, টিনা রাকেশ রমেশের ধ্যান কিন্তু লম্বা চলে একদম। সামনে যদি একটা সুন্দর কিছু পড়ে যায় দেখবে ধ্যান ভাঙবেই না, একদম মন সরছেই না। মা বলছে খেতে আয়, ধ্যান ভাঙছে না ছেলের। বিরক্ত করো না তো, ধ্যান তো আমাদের চলেই। পুরো আধ্যাত্মিকতায় গুরু প্রথম চেষ্টা করে তোমার এই ধ্যান যাতে জমে না যায়। সেই জন্যই আমি যেখানে ছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম একজন সিনিয়রকে, সেখানে ব্যবস্থা করেছি, বলছে কোনো কিছুতে তোমাকে ধ্যান জমাতে দেওয়া হবে না। এই ধ্যান কেন এরকম বলছে, আমাদের তো ধ্যেয় বস্তু পরমাত্মা নয়, সত্য নয়, দেহ। ধ্যান আমাদের চলছে, দেহের ধ্যান কনস্ট্যান্ট। কীভাবে হবে? তোমরা যে চাকরির চিন্তা করছো, তোমরা যে টাকার চিন্তা করছো, এগুলো কি কনস্ট্যান্ট লেগে আছে না মাথায়? ধ্যানই করছো। অযোগ্য জিনিসের ধ্যান করছো, মূল জিনিসের কোনো ধ্যান নেই। তো আর এই ধ্যানে সব থেকে বড় সহায়তা কে করে? তোমার এই ধ্যানকে এগিয়ে গিয়ে কে দেয়? মিডিয়া। তোমার ধ্যান ভাঙতে দেবে না। একটার পর একটা অ্যাড, একটার পর একটা প্যাকেজ। তুমি না চাইতেও প্রসেনজিৎ এসে বলবে রামি খেলো, তুমি কখনো ভাবোই রামি খেলার কথা, তো এসে বলবে দেখো। এইভাবে তুমি সব ব্যবস্থা তোমার করতে পারো। মিডিয়া এই প্রথম স্টেপটা খুব দায়িত্ব সহকারে করে। তোমাকে ইস্যু থেকে সরতে দেওয়া হবে না। আজ দিওয়ালি অফার, এরপর তো শীত পড়ে গেল, তারপরে এইখানে বিভিন্ন রকমের তোমার ধ্যান যাতে না ভাঙে, বিষয়ের ধ্যান করতেই থাকে। একটার পর একটা বিষয় আনা হবে। কিছু না একটা সিনেমা হিসাবে সেখানে একটা বেকার ছেলেকে কত কষ্ট সহ্য করতে হয় জগতে দেখিয়ে দেবে। বেশ ভালো ছেলে, গীতা পড়ছিল, উপনিষদ পড়ছিল, শান্তিতে ছিলে, তোমার মাথায় চিন্তা বসিয়ে ধ্যান এনে দেওয়া হলো এক রকমের। সত্যিই তো দেখো একে কত দুঃখ যন্ত্রণা পেতে হয়েছে। হিসাব মতো তোমার থেকে শুধুমাত্র 100 টাকার টিকিটের দাম নেয়নি, ও তোমার থেকে এই যে পুরো কোম্পানি যত আছে, প্রাইভেট সেক্টরগুলো, জব, তার প্রমোশন করিয়ে নিয়েছে এক রকমের। কারণ এবার তুমি ধ্যান করতে শুরু করবে। ধ্যান করতে করতে ভাববে, তার মানে এতক্ষণ ভাবছিলে নিশ্চিন্ত উপনিষদে ছিলে, এরপরে তুই ভাববে তার মানে ঠিকই তো দেখাচ্ছি, বাস্তব চিত্র দেখাচ্ছে সিনেমাতে। আমার বাবাও তো এইরকমই, এর বাবা যেমন, তার মানে আমায় করতে হবে। ও শুধু 100 টাকা তোমার নেয়নি, অনেক বড় জিনিস তোমার কাছ থেকে নিয়ে চলে গেল, তা হলো তোমার মন। এইবার তুমি ইনভেস্ট করবে। জব অপরচুনিটি। যার বিয়ে হয়নি, কালো মেয়ে, সে দেখে পাত্রপাত্রী আনন্দবাজার খোঁজো। একটা সিনেমাতে দেখা যাচ্ছিল, অনেক পুরোনো সিনেমা, তোমরা দেখোনি হয়তো, শতাব্দীকে খুব কালো দেখানো হয়েছিল। তার যে বিয়ে হচ্ছে না, তাকে মা কালী ভাবা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান। সে বেচারি দুঃখী হয়ে গেছে, তাকে কালী বানিয়ে দিচ্ছে। তার চিন্তা কি, ভাবো, ভ্যালু সিস্টেমটা ভাবলেও অবাক লাগে। মা কালী বানিয়ে দিচ্ছে, খুশি হয়ে যা। তা না, মা কালী তো গাঁজাখোর বর, ওর তো ভালো ছেলে চাই। তো যাই হোক, সিনেমা মিডিয়া বিরাট রোল প্লে করে এই প্রথম স্টেপে। তোমরা এই জন্যই গুরু সবার আগে কি বলবে,
বাবা মোবাইলটা হস্তান্তর করো তো দেখি। কঠোর নয়, কিছু নয়, তোমার ধ্যান ভাঙতে দেবে না। আর আমাদের কাজ থাকে তোমাদের এই ধ্যান ভাঙিয়ে দেওয়া। আমাকে এখন রাত্রে চাই শুয়ে পড় বলতে হয়, মানে চারদিকে চলতে থাকে। আর যত বাড়ছে আমার হাতের বাইরে বাইরে যাচ্ছে। এই এত আদ্দামরা ছেলেকেও শুয়ে পড় বলতে হয়। কি করা যাবে? এর থেকেই আসক্তি জন্মায়। একবার পড়লো বল সিঁড়ি থেকে, এবার আর বাঁচানো খুব কঠিন। প্রথমবারই যে পড়তে দিল না, বেঁচে গেল। যে কোনো যে জীবন দ্রষ্টা বা যে কেউ তার হিতৈষী তার কথা এই বিন্দুতে শুনে নিল, বেকার ধ্যান নয়, সে বেঁচে গেল। এটাকে অন্য অর্থে তোমরা সঙ্গতিও বলতে পারো। এই যে ব্রহ্মচর্য যাকে বলা হয় না, এই ব্রহ্মচর্য যাবতীয় মানে ব্রহ্মের আচরণ করা, এটা করো না, ওটা করো না, সেটা করো না, এই সব তোমার ধ্যান ভাঙার পদ্ধতি। কারণ আমরা দেহ নিয়ে জন্মেছি, প্রকৃতিও জন্মেছি, দেহের ধ্যান লেগেই থাকবে, তুমি চাও না চাও। যেই খিদেটা মিটে গেলে এবার ঘুম পাচ্ছে, ধ্যান ছাড়া আর কি। যেই চাঙ্গা হয়ে উঠলে এবার কিছু একটা করতে হবে, চুপ থাকতে ভালো লাগছে না, চুপ করে মোবাইলটা টেনে নিলে, যে মোটে আমি আসছি, তুই দাঁড়ান, আমি এক্ষুনি ব্যবস্থা করবো। এইভাবেই তো এগোয় না। কোনো প্ল্যানিং ছিল না, বিকেলবেলা সন্ধ্যাবেলা অব্দি প্ল্যানিং হয়ে গেলে ঘুরতে চলে গেলাম, হইগুলোর করে আসলাম, একটা লাফড়া করে একজনের সাথে ঝগড়া হয়ে ফিরে এলাম। হতোই নেই, ধ্যান থেকে বের হতে দিচ্ছে না তোমাকে। কেন্দ্রেতে বসে আছে এই দেহ, আর গুরু বলে যেটা বলছি সেটা করো, যেটা তোমার ভালো লাগে সেটা করতে দেবো না। এইখানে বসে থাকি প্রথম স্টেপ। আসক্তি থেকে জন্ম হয় কামনা বা বিষয়ভোগের আকাঙ্ক্ষা। ক্লিয়ার? এইবার তোমার মধ্যে বাবাজিরা কাজ করে দিকে, পুরো বলিউড হলিউড ইন্ডাস্ট্রি এই কাজটাই করছে, আর কোনো কাজ নেই। অ্যাটেনশন মানেই তো ধ্যান, তোমার অ্যাটেনশনকে টেনে নেওয়া। একবার যে অ্যাটেনশন তোমার মাথায় কিছু গুরুত্ব হয়ে বসে গেল, তোমার পুরো শক্তিও পেয়ে যাবে না। ধরো ও একটা গভর্নমেন্ট জব খুঁজছে, ঠিক আছে, ওর মাথায় একটা গুরুত্ব আছে, আমরা কি বললাম, আত্মার শক্তি পেয়ে যাবে। এবার পুরো ইন্ডাস্ট্রিকে ওর বুদ্ধি চালাবে, ওর ওই গুরুত্বপূর্ণ তোমারই শক্তি এই সব কিছু বানিয়েছে। যখন বলি কি অর্থে, তুমি ইম্পর্টেন্স দিয়েছো মাথায়, তুমি ওকে অ্যাটেনশন দিয়েছো, পুরো তোমার জীবন ঊর্জাও পেয়ে গেল। এইবারই ইন্ডাস্ট্রি বাড়তে থাকবে বাড়তে থাকবে, আর তোমার কি হবে, ঊর্জা গিয়ে তুমি শুষে যাবে, তুমি শেষ হতে থাকবে। সাধু জীবন মানে এই ভুলটা না করা, আর কিছু না। এনার্জি যেখানে দেবার সেখানে দেব, এই জিনিস পেটি ইস্যু। সেই তো খেতে হবে দুদিন বাদে পেঁপে সিদ্ধ ভাত, কোনো উপায় নেই। কতদিন বিরিয়ানি চলবে? ঘুরে ফিরে তো দেহের কথা বলবেই। যে মহারাজের কাছে এত খাবার দাবার এটা ওটা সেটা এনে দেয়, আমার মহাজের হয়ে গেছে ইউরিক অ্যাসিড, 1000 একটা খাবার নিষেধ। ভাবছিলাম বসে, কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না। পুরো মানুষের জীবন ফ্রাস্ট্রেশন কেন আসে? পুরো মানুষের জীবন কাটে দুটো জিনিসের জন্য, এক দেহসঙ্গ আর এক ক্ষমতার ভোগ। এর জন্য, এর বেশি কিছু নেই। একটা সাধারণ অ্যাভারেজ মানুষের জীবনে টাকা পয়সা আর্ন করবো, খাবো দাবো, মজ মস্তি করবো, নিজের মতো থাকবো, দেহ সুখ ভোগ করবো, সন্তান হবে, সন্তান আমাকে গুরুত্ব দেবে, একটা হারা ভারা ফ্যামিলি, এই তো তার। এর মাঝখানে দিয়ে দিল ডায়াবেটিস, পুরো জল ভরে গেল না। বিয়ে বাড়িতে যাচ্ছে খুব সেজে গুজে, পা ছুতে সে পারবে না, গেলেই অবস্থা খারাপ। এবারে এটা তো কাউকে বলতে পারছে না, লোককে তো বলে দেবে, হ্যাঁ হ্যাঁ আমার তো জানো না, কিছু না খাওয়া চলে না। এই যে মিষ্টি কথার পিছনে ওর যে কত ফ্রাস্ট্রেশন আছে, কাকে বলবে? নাকে গন্ধ উঠছে আর চেপে আছে, আর বউ বললে এদিকটা বসে না, চুপ করো। এই চুপ করতে এমনি এমনি বলে নিয়ে গন্ধটা বলিয়েছে, এরপর তোমার হাত নেই কোনো। এইগুলোই তোমার জীবনকে ব্যস্ত বিরক্ত করে দেয়। অর্ধেক বাচ্চা যারা বাবা মার কাছে তোমরাও চট থাপ্পড় খেয়েছো, ওর অধিকারী তোমরা কম ছিলে। বাবা আর মায়ের অপরিপক্কতা ছিল, বাবা মায়ের উপর রেগে আছে, মা বাবার উপর রেগে আছে, নাই ঠাকুমার মায়ের ঝামেলা চলছে, দিলে এক থাপ্পড়, আমার ছেলেকে আমি শাসন করবো। তুমি শাসন করে তুমি ফ্রাস্ট্রেশন মিটিয়েছো, কি করবে? এইভাবে পড়তে থাকে। এইগুলো একটা সাধারণ মানুষের জীবনেই থেকে যায়। আমি আমার ইউরিক অ্যাসিড থেকে ভাবছিলাম, এটাই যদি আমার কাছে, আমি বলছিলাম ওদেরকে, আমার কাছে টেবিল দেখি যে আমার কাছে এই গার্লফ্রেন্ডগুলো আমার আছে, আমার তো কেটে যাবে। কিন্তু যার কাছে এটা নেই, সে কি নিয়ে থাকবে? হঠাৎ করে পায়ের ব্যথা, তার অফিস যেতে সে পারবে না। আমার তো অফিস ঘরেই, আমার তো চিন্তা নেই, না হলেও চিন্তা নেই। কেউ আমাদের এখানে গেছে বলছে আমাকে লোন রিপে করতে হবে। ভাই
গুরুত্ব কোন জিনিসকে দিয়ে রাখছো জীবনে, তা জীবন হয়ে যাবে। তাহলে কি মহারাজ আমাকে লোন শোধ করতে হবে না? দাঁড়াও তো, মূল কোথায় ধার হয়ে আছে সেটাই দেখতে পাচ্ছ না, কিসের জন্য কি বিক্রি করছো দেখতে পাচ্ছ না। একজন মেয়েকে দেখলাম এখানে, সে তার সবই শুনছে বুঝছে, সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত, ফোনই চলছে। আমি বলছি কোনো অসুবিধা নেই, যৌবন কাল লাফড়া ঝামেলাতেই কেটে গেল, ভোগই বা কোথায় করলি ভাই? এই তো না যে বয়ফ্রেন্ড আমায় কাঁধে তুলে নাচছে, সিনেমাই দেখেছিলাম। আর এখানে দেড় ঘন্টা শুধু হোয়াটসঅ্যাপে ঝামেলাই হচ্ছে, চোখ পুচ্ছে আর ঝগড়া করছে, একবার ব্লক করছে একবার ব্লক খুলছে। কি এই তুই ভোগ করলি, এই তুই সিনেমা দেখলি? ঘা করে ঘা চুলকানো। এত লোন দেবার কি আছে? তোমার কি একটা সামান্য সাধারণ ঘরে চলে না? এই যে এই দেওয়ালের মধ্যে আমাকে বলছে পুট্টি করতে, বলি কি করবো পুট্টি করে? কি দরকার কি আছে? দরকার হলে পুট্টি কেন, অনেক কিছু করে ফেলবো, চলছে তো। আমি ওদেরকে বলি ভাই যদি মরতে হয় 45-50-এ মরে যা, এমনিতেই রাখতে পারছে না যে পৃথিবী, আনন্দ করে মরে যা, কি লাফড়ার দরকার আছে? না আমরা খুব বুদ্ধিমান, বয়সকালের সব ব্যবস্থা করে রেখেছি। এই যে স্ত্রী নামের আয়া রেখেছি, উনি টিপবেন আমার পা, আমি টিপবো ওনার পা, আর সাথে রেখেছি ওষুধের জন্য নানা পলিসি করে। খুব বুদ্ধিমত্তা, সব কেন্দ্রে বসে আছে ধ্যায়ত বিষয়, পুরো এই বিন্দুতে ভুল হতে শুরু করবে। আমি এই জন্য বারবার বলি আধ্যাত্মিক হওয়া মানে বুদ্ধিমান হওয়া, আর কিচ্ছু না। একদম আমি ব্যবসায়াত্মিকা বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ডেফিনিট বুদ্ধি, আমি এটাকে বিকৃত করেই বলি বিজনেস মাইন্ড রাখো না ভাই, একটু ঠিক লাভ বুঝতে শেখো। টিনার চক্করে যদি আমি ইনামিনা ডিকাই চলে যায় আমার, তাহলে দরকার কি এমন টিনা ভাই? তুই দূরেই থাক না, মনটা কেমন করে দূর থেকেই মজা নিয়ে নে, বেশি সামনে আসতে দিও না। সামনে আসলেই ঢেকুরের গন্ধ বুঝে যাবে, এই নিয়ে লাফড়া হবে, কি দরকার? তো কামনা প্রতিহত হলেই জন্মায় ক্রোধ। যৌবনের যত ক্রোধ না, সেই কামনা প্রতিহত আবার ক্রোধ, এগুলো কোনো মর্দাঙ্গি না, কোনো পুরুষত্ব না যে ফাটিয়ে দেবো দেখিয়ে দেবো, কইগো বললে দেখবো তারপর কি হয়। আচ্ছা লোক। আর যৌবনের যত ফ্রাস্ট্রেশন, যত ক্রোধ, এই জন্য আসে না যে তোমার মধ্যে খুব ম্যানলিনেস আছে, এই জন্য আসে যে টুকে পাস করেছিলাম আর ইন্টারভিউতে কিছু বলতে পারিনি, আর দিলাম মাকে ঝেড়ে। আমার মা কি বললো, কম বয়স তো এটা মাসে, ওর কিচ্ছু নেই, ও ভিজে বেড়াল, কিচ্ছু নেই ওর, কি যে লাথি খেয়ে এসছে ওখান থেকে নিজেই বুঝতে পারছে, নিজের থোবড়া নিজেরই পছন্দ হয় না হয়তো। আমি এরকম দেখেছি ইন্টারভিউতে বসে আছে 6-7 জন, খুব কনফিডেন্টে গেছিল, থোবড়া দেখি কনফিডেন্ট পড়ে গেছে, বলছে এটা দেখতেই আমার থেকে ভালো, দেখলেই মনে হচ্ছে কনফিডেন্ট এরা, আমার কি হবে, ওখানেই পড়ে গেছে। এবার মা ফোন করেছে, তুমি চুপ করবে, আমার কি কাজ নেই? বলে ফোনটা কেটে দিল, সুইচ অফ। মা ওদিকে কাঁদছে, আরে ওর সুইচ অফ অন্য কারণে হয়েছে, ওর কোনো ক্রোধ নেই। আমার ছেলে বড় ক্রোধী, একটা ছেলে ক্রোধী না, ক্রোধ দেখা যেই জিনিস আমি খুব পছন্দ করি, ক্রোধ করে ত্যাগ করলাম, নেই তো নেই, চাই না তো চাই না, কোথায় আছে, ঘুরে ফিরে তো মা খেতে দাও। ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহ বা মূঢ়তা, এইবারই বোকামিগুলো ঘটবে। মূঢ়তা, সম্মোহ, মোহই বোকামি। এইবারে তুমি কি যে করবে কি না করবে, যে আমরা বলি না রেগে মেগে লোকে কি যে করে, রেগে মেগে কি যে করে এরকম নয়। রেগে মেগে রাগ ক্রোধ কাকে বলে জানো? যখন রাগ ও সম্যক হবে, কৃষ্ণ যখন রাগবে তখন রেগে মেগে কি করবে না করবে তা ঠিক না, রেগে মেগে ভীষ্মকে মারবে, যেটা সৈনিককে মুখ ভেঙে দেবে না কৃষ্ণ। চলো রেগে মেগে কি হিতাহিত জ্ঞান শূন্য আমরা বলি, গিয়ে কি করলাম যে ওখানে পিন্টু সৈনিক ছিল, তার মুখ ভেঙে দিলাম। কৃষ্ণ জানে রেগে মেগে ও কাকে মারলে কাজ হবে, কিন্তু আমরা জানি না কোথায় মারলে কাজ হবে। ক্রোধ এমন হতে হবে যেখানে মোহ না থাকে, তাহলে ঠিক আছে। প্রমাণ কি? তুমি যতই যা হোক, তুমি হিসাব বুদ্ধি ছাড়বে না, তুমি যেখান থেকে সুবিধা পাও তার প্রতি তোমার ক্রোধ আসবেই না। ক্রোধ করে চাকরি ছেড়ে দিলাম, গভর্নমেন্ট জব করবোই না, এই ডিপার্টমেন্টে শুধুমাত্র মিথ্যা করবো না, তা তো ছাড়তে পারবে না তুমি, বেকার ক্রোধ করবে। মূঢ়তা থেকে স্মৃতিভংশ। স্মৃতিভংশ মানে কি? এতবার যে তুমি মার খেয়েছো, এই যে স্টেপগুলো তোমার সাথে বারবার ঘটেছে, তুমি ভুলে যাবে, আবার একই ভুল করবে,
স্মৃতিভ্রংশ মানে অনেক বইতে তোমাকে এইভাবে বোঝাবে যে তুমি তোমার স্বরূপ ভুলে যাবে। তোমার স্বরূপ তুমি ছোট লোক, তুমি তোমার ছোট লোকই ভুলে যাবে। তুমি মনে করবে আমি তো ঠিকই করছি। দেখবে রেগে মেগে আমরা অনেক রকম মনে আমাদের কেরামতি আছে, জানি ভুলভাল রেগেছি, ঠিক আছে, কিন্তু বাড়ির লোককে ঠিক রেগে বাগে করে ফেলেছি, এবার আমরা সিংহ শাবক হয়ে যাব। রাগের কোনো যুক্তি নেই। অনেকে দেখেছি, আমাদের বাড়িতেও দেখেছি। আমি এগুলো বললাম না, কুচুটে ছিলাম, আমি অবজার্ভ করতাম যে এই যে রেগে গেলে, রাগটা তো নাটক করেই শুরু করেছিল, এখন বাঘের মতো কি করে হয়ে গেল রেগে মেগে? কারণ বাড়িতে হয়তো মা বা কাকা ভুলে গিয়েছে যে ও যেই কারণে রাগটা করেছিল ওর উপরে আমার রাগ করার কথা। খাবো না মানে খাবো না, ঠিক আছে, কী কারণে খাবে না? হয়তো বেকার জিনিসের জন্য একটা টাকা চেয়েছিল, টাকা দেয়নি বাড়ি থেকে, খাবো না। এই খাবো নাটাকে ছেলে টেনে কোথায় নিয়ে যাবে? বাবাই করেছে, তুমি এই করেছো, তোমরা আমাকে ভালোবাসো না, হ্যান ত্যান, ওখানে এক থাপ্পড় ওকে মারার কথা, সেখানে ও নিজেই টেনে নিয়ে চলে যাচ্ছে খেলাকে, ভিতর থেকে সব জানে। এইগুলোই হলো স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া, বুদ্ধিনাশ হয়ে যাওয়া। নিজেও ভুগবে, অন্যকেও ভোগাবে। স্মৃতিভ্রষ্ট হলে বুদ্ধিনাশ এবং তারপরে পতন। এইবারে গোলমাল গোলমাল গোলমাল। এবং দেখো আমি যে কথাগুলি বলছি, সাইকেলটা চলতেই থাকে, বারংবার চলতে থাকে, বারংবার চলতে থাকে। এই যে চলা, এর থেকে বাঁচার জন্য অধ্যাত্ম, কোনো বিশেষ আধ্যাত্মিক মুক্তি নয়। এগুলোই বন্ধন তোমাদের, আর কোনই বন্ধন আছে? ভুলভাল জিনিস দেখলাম, তার প্রতি আসক্ত হয়ে গেলাম, তারপরে নানা বিপদ এলো, সেই জিনিসগুলি পেলাম না, তার জন্য রেগে গেলাম, নিজে আকাঙ্ক্ষা করলাম, নিজেই বিব্রত হয়ে গেলাম, নিজেই আশেপাশের লোককে উল্টা বলে দিলাম, নিজেই যে ভুল বারবার রিপিট করেছি সেই ভুল আবার করলাম, আবার অন্য জিনিসের পিছনে ছুটলাম। এর থেকে মুক্তি দেওয়ার নাম আধ্যাত্মিকতা। আর কোনো মুক্তি নেই, কোনো পরব্রহ্মের সাথে লীন হয়ে যাওয়া নেই। বা বলো, এগুলি তো সমস্যা, এর থেকেই তো মুক্তি চাই। এবারে সেই জন্য বলি, বলো বেদান্ত থেকে প্র্যাকটিক্যাল আর কি আছে? বেদান্ত প্রথমেই ধরে বলে দাঁড়াও, এর থেকে বাঁচতে গেলে আগে ধ্যায়তে বিষণ পুংস ছাড়তে হবে। আর কোনো শর্টকাট আছে না, মাঝখানে আটকানো যাবে না। বড় একটা বল সিঁড়ি দিয়ে পড়ছে, মাঝখানে আটকানো যাবে কি যাবে না? যেতে পারে, কিন্তু তোমারও ঠ্যাং ভাঙতে পারে। তুমি ওরকে যেতে পারো, বল ধরার চোখ করে। ওই রিস্ক কেউ নেয়? আমি 2-1 এরকম রিস্ক নিয়েছিলাম, ঠ্যাং ভাঙতে বেঁচেছি। বলে নয়, মানুষের সাথে। সে যখন হড়কাচ্ছে তাকে ধরতে গিয়েছিলাম, সিঁড়ি থেকে নয়, জীবন থেকে। খুব জোর ধাক্কা লেগেছে, আমি কান মলে আমি শিখে নিয়েছি, ভাই যে হড়কাচ্ছে ওকে যেতে দে, টাটা। পড়ে গিয়ে বলে জোর লাগলো, জ্ঞান হলো, এবার নিজে উঠে আসো, আমি এখানেই থাকবো। পলিসি বদলে দিয়েছি, যাও লাত খাও, ঝাঁটা খাও। কারণ যদি হড়কানোর সময় ধরি, উল্টে তো আমায় গালাগালি দেবেই। তবে হড়কাতে তো মজা লাগছে, কামের থেকে ক্রোধ, ক্রোধের থেকে লোভ, নিজেকে তখন হিরো নাম্বার 1 মনে হয়। দেখো আমি কোনো ব্যক্তি, আমি এনাকে ভালোবাসি, তার জন্য আমি সব করতে পারি, খুনও করতে পারি, ক্রোধ, বাবা মা সংসার সব ছাড়তে পারি, কিচ্ছু সে যায় না। আমার আত্মসম্মান আমার কাছে সব থেকে উচ্চ। টাটা, যাও। তারপরে গেল, মহারাজ ফুলে গেছে কি বাবা পাছা? ঠিক আছে, এসো, এবার এসো। কম হয় তাতে, আমি লাফড়া থেকে বেঁচে যাই। এই ভুল করতে নেই, সামনে আসতে দিতে হয়, ততক্ষণ অপেক্ষা করতে হয়। তাই দেখতে হবে, পড়ছে, ফাটবে, ঠিক আছে, থাকুক, ওটা হওয়া দরকার জীবনে। সেই জন্য যদি বাঁচতে হয়, এই শ্লোকের মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো স্টেপ ধরা যাবে না, প্রথমটাকেই ধরতে হবে। এবং প্রথমটা ধরতে গেলে একটা সুবিধা, এত বড় টাইম ওয়েস্ট থেকে বাঁচবে, এনার্জি ওয়েস্ট থেকে বাঁচবে। যখন এতখানিই বাঁচবে, একটু দাম তো দিতেই হবে, শক্তভাবে দাম দিতে হবে। দাম দেওয়ার জন্য একটু রেডি থাকো, প্রথমেই দিয়ে দাও, নালে নতুন নতুন বাজেট আসবে আর এর দাম বাড়বে। প্রথমেই ক্রেডিট পে করে দিতে হয়। আমাদের যে তেল নিয়ে ভারতের সাথে যে পলিসি হয়ে আছে আন্তর্জাতিক মার্কেটে, এত বিশ্রীভাবে সেই পলিসি হয়ে আছে, প্রত্যেক নতুন ইয়ার আসছে, বাজেট আসছে, এবং তেলের এই বাড়তেই থাকছে। তেলের দাম ভারত আর শোধ করতে পারছে না, বিরাট একটা ঋণ হয়ে আছে। আগের পূর্ববর্তী সরকার যা করে গিয়েছে, তারপরে যে আসবে, ওই চুক্তিটাকে তো ফলো আপ করতে হবে। ভোগো এবারে, চুক্তি আর মিটছে না। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে লোন হচ্ছে, একের পর এক বিরাট লোন, যে আসবে তাকে ভয়ঙ্কর ভুগতে হবে।
আমরা সবাই ভুগবো প্রত্যেকেই। দেখবে না হঠাৎ করে জিনিসের দাম বাড়বে, কেমন ট্যাক্স বাড়বে, কেমন হঠাৎ করে দেখবে টোল ট্যাক্স 10 টাকা থেকে 70 টাকা হয়ে গেছে। তুলবে কোত্থেকে? ইলেকট্রিসিটির দাম রেট বেড়ে গেছে। আমরা কি বলবো বোকার মতো বসে? জিনিসের দাম বেড়ে গেছে। জিনিসের দাম বেড়ে যায়নি, ওরা নিয়ে গেছে বাড়িতে, খেয়ে গেছে তোমার টাকা। সামাল দাও এবার। তো প্রথম স্টেপেই ধরো, যদি বাঁচতে হয় এই যদি ওই আটটি করা প্রথমেই যেন ধরতে পারে। ধ্যায়ত বিষয়ান পুংসে সঙ্গস্তে সুপজাত আসক্তি বা ভালো লেগে গেল, এবার আর কিছু করা যাবে না, কারণ ওই আত্মা শক্তি দিয়ে দেবে। যাকে ভালো লেগে যাবে বা যাকে মন্দ লেগে যাবে, তোমার শক্তি তার দিকে চলে যাবে। এই জন্য বলা হয় ভালো লাগা মন্দ লাগা দুইকে ত্যাগ করো। যার প্রতি প্রচণ্ড রেগে যাও সে তোমার এনার্জি খেয়ে চলে যায়, আর যাকে প্রচণ্ড ভালোবাসো সেও তোমার এনার্জি খেয়ে চলে যায়। কাউকে জগতের গুরুত্ব দিও না। কাকে গুরুত্ব দেবে তাহলে? আমি যাতে ভালো লাগার খারাপ লাগার গোলাম না হয়ে যাই, একে পরমাত্মা বলে। এতে পুরো এনার্জি দাও। এনার্জি যাবেই, নাই ডান দিকে নাই বাঁ দিকে, তাই তো? তাহলে বুদ্ধিমান কে? যে ডান দিকে বাঁ দিকে মাঝখানে দাঁড়িয়ে বলে হোল্ড, এনার্জি এখানেই লাগিয়ে দাও, সরবো না, সরলেই পুরো বেরিয়ে ড্রেন আউট হয়ে যাবে। এদিকে যাই কি এদিকে যাই, কোনো দিকেই যাব না, আমি দাঁড়িয়ে থাকবো। এনার্জি যখন দিতেই হবে, এতে এনার্জি দেবো। এটা আধ্যাত্মিক বুদ্ধি। আমি দাঁড়িয়ে থাকতে এনার্জি দেবো, গড়িয়ে যেতে নয়। ঠিক?